এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেইলি রান্নার চ্যানেলে সকলকে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের এই রেসিপি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকুন। দেখুন, এই রেসিপিটা শুরু করতে আমি প্রথমে যা নিয়েছি তা হলো পটল, আর এদিকে নিয়েছি আলু। এখানে 3টে মতো আলু আছে, এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। আর পটলগুলোকে একটাকে প্রায় 4 টুকরো মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো 2 টুকরো করেও কেটে নিতে পারেন। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতেই পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো কুচো চিংড়ি যে হয় একদম ছোটো ছোটো, সেগুলো। এই মাছগুলোকে আমি এবার নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে একদম ছোবড়া ছোবড়া হয়ে যায়, সেই জন্য আমি একটু হালকা ভেজেই মাছগুলো নামিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে দিচ্ছি হলুদ লবণ দিয়ে। এই রেসিপিটা যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়ে করা যায়, বড় ছোট যাই হোক না কেন। আসলে চিংড়ি মাছ যেমনই হোক তার স্মেলটা কিন্তু দুর্দান্ত। সব চিংড়ি মাছেরই স্মেল একরকম হয়, তাই যে কোনো মাছ দিয়ে রান্না করুন না কেন তরকারির স্বাদ আর গন্ধের তেমন কোনো পরিবর্তন হয় না। এবার চিংড়ি মাছগুলো যতটুকু ভাজার আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার আবারও কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার ওই তেলে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রায় 4 ভাগের মধ্যে 2.5 ভাগের উপরেই সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা। দেখুন, ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। এবার আলুগুলো নামানো হয়ে গেলে আবারও কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল। এবার এই তেলটার মধ্যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমি পটলগুলো আন্দাজে অন্য সময় হলে আরেকটু বেশি তেল দিই, কিন্তু এবার আমি অনেকটাই কম তেল দিয়েছি। নিজেই চিন্তিত হয়ে আছি যে এই তেলে আদৌ ভাজতে পারবো তো। পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে এবার বসিয়ে দিয়েছি রান্নায়, যা হবার হবে। এবার দেখুন, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো ফ্লেমে রেখেছি, কারণ কম তেলে রান্নাতে সব সময় একদম লো ফ্লেমে রান্না করলে রান্নাটা ভালো হয়, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর দেখুন আমি চলে এসেছি। অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু না, আমি আরও একটু ভেজে নেব। সেজন্য আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি অবশ্যই পাশে থেকে দেখতে থাকুন। দেখুন, এক ফোঁটা তেলও নেই, এগুলোকে নাড়াচাড়া করছি। এই পর্যায়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম, সাথে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি অনেকক্ষণের জন্য আবারও লো ফ্লেমে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি। দেখুন, এবার ঢাকা দেওয়ার ফলে একদম সবজিগুলো কীরকম মজে গেছে। আলু এবং পটলের মধ্যে যা তেল দিয়েছি সবগুলো মিলেমিশে একবারে মাখো মাখো হয়ে গেছে। অনেকটাই সবজিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবজিগুলোকে নামিয়ে নেব। দেখুন, এবার ফোড়নে আরও একটু তেল দেব। যতই কম কম তেল দিই না কেন, কিন্তু অনেকবার দিতে দিতে তেলটা কিন্তু হয়েই যায়। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে, তারপরে দিলাম মোটা জিরা। মোটা জিরার পর এবার দেব একটু মেথি। এবার ফোড়নটা একটু চড়বড় করে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি মশলাগুলো আগে থেকে গুলে রাখিনি, একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। এগুলো দিলাম একটু ধনে জিরে মরি গুঁড়ো, দেখতে পাচ্ছেন আপনারা একদম সামান্য সামান্য দিচ্ছি। একটু দিলাম আদার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই লাস্টে যেটা দিলাম একদম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যদি কাঁচা লঙ্কা থাকতো কাঁচা লঙ্কাই দিতাম, কিন্তু হাতের কাছে না থাকায় এটাই শর্টকাট পদ্ধতিতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু জল, যেন মশলাটা পুড়ে না যায়। এইবার একটু নুন ও হলুদ দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা কষছে দেখুন। মশলাতে আপনি যতই তেল দিন না কেন, ঠিক যতটুকু তেল দিয়েছেন ততটুকুই আপনার ভেসে উঠবে। যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ বুঝতে পারবেন যে মশলাটা কষে গেছে। এখানে দেখুন আমার এই মশলাগুলো থেকে তেল ভেসে আসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নিজের রান্না দেখে নিজে অবাক হয়ে যাচ্ছি, কী পরিমাণে তেল আমি আগে দিতাম আর এখন কী পরিমাণে দিচ্ছি। আসলে মানুষ নিজের ইচ্ছাশক্তি থেকে যা কিছু করে সব কিছুই করতে পারে, যদি সে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে না, আমাকে এটা করতে হবে। দেখুন, কথায় কথায় আমি সবজির সাথে মশলা সব কিছু কষিয়ে নিয়েছি। এবার এই কুচো চিংড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সবগুলো আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। আমি আগেও বলেছি, এখনও বলছি,
যেহেতু তেল কম মশলা কমের রান্না, সেই জন্য এই রান্নাগুলোকে সবসময় অল্প আঁচে একটু ঢেকে ঢেকে রান্না করতে হয়। এবার দেখুন আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে ঝোল দিয়ে দিলাম, সামান্য একটু ঝোল দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এই রান্নাটার মধ্যে কাজু বাটা বা বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। আমি শর্টকাটে রান্না করেছি, বেশি মশলা ইউজ করতে চাইনি, তাই সেজন্য ব্যবহার করিনি। দিলে গ্রেভিটা অনেকটাই ঘন ঘন হতো। এই পর্যায়ে যেহেতু গ্রেভিটা একদম মশলা কম হওয়াতে পাতলা পাতলা হচ্ছে, সেজন্য কয়েকটা আলু ভেঙে দিচ্ছি। এতে করে তরকারির যে গ্রেভিটা সেটা অনেকটাই ঘন ঘন হবে। দেখুন আপনারা আপনাদের রান্নায় পরিমাণ মতো ঝালও ব্যবহার করতে পারেন, তেলও ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা পছন্দ। আমি আমার মতো করে এই রান্নাটা করলাম। এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দেখুন কীরকম হয়েছে আমার রান্নাটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার রেসিপির পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন মনে হচ্ছে কম তেল কম মশলা। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা ধরে ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।